কি অরিজিৎ, মাঠে কাজ করে আর কতদিন চলবে? মন্ত্রীমশাই, আমি তো একজন গরিব মানুষ, তাই মাঠে কাজ করতে আমার একটুও কষ্ট হয় না। এটা আমার কাজ, আর এটাই আমার পেশা। আমি ভবিষ্যতেও এই কাজ করে যাব মাথা উঁচু করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই জমিটা রাজা মশাইয়ের, সেটা কি তুমি জানো? রাজ্যের সমস্ত জমির মালিক রাজা মশাই, এটা আমি জানি। কিন্তু রাজ্যের সমস্ত প্রজাদের যেমন নিজের জমির ওপর অধিকার থাকে, তেমনি এই জমিটাও আমার অধিকার। এই জমিটা আমি আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি, তাই এটাই আমার একমাত্র সম্বল। তাহলে আমি এই জমি কি করে ছেড়ে দেব? তাই এই জমিতে চাষ করার আমার সম্পূর্ণ অধিকার আছে। আচ্ছা, পুরো অধিকার আছে। তুমি কি জানো, আমার এক কথায় তোমার এই পুরো জমিটা রাজামশাই তোমার থেকে কেড়ে নিতে পারে? দেখুন মন্ত্রীমশাই, আমি যতদূর জানি, আমাদের রাজামশাই খুবই বুদ্ধিমান এবং দয়ালু ব্যক্তি। তিনি কখনো নিজের প্রজাদের সঙ্গে এভাবে আচরণ করতে পারেন না। তিনি খুবই ভালো মানুষ। আরে তুমি কি বুঝতে পারছো না? আমি তোমাকে সতর্ক করছি, এই জমিটা ছেড়ে দাও। দেখুন, আপনাকে আমার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই জমিটা আমার, তাই আমি এটা ছাড়তে পারবো না। তাতে যাই হয়ে যাক না কেন, আমি এটা ছাড়ব না। তাহলে তুমি আমার কথা শুনবে না? কোনো প্রশ্নই ওঠে না। আমি তো আপনাকে আবেদন করেছি, অনুরোধ করেছি, তারপরও আপনি একই কথা বলে যাচ্ছেন। এইবার আপনি আসতে পারেন, ঠিক আছে? যান এখান থেকে। কি তুমি বলছো আমি চলে যেতে পারি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে এর ফল তোমাকেই ভোগ করতে হবে। কথাটা মনে রেখো। মন্ত্রীমশাই, আমি আর এটা সহ্য করতে পারছি না। আরে সহ্য তো আমিও করতে পারছি না, তাই আমি তোমাকে এত রাতে এখানে ডেকেছি। আচ্ছা, তাহলে বলুন না, কিছু কি ভেবেছেন? সামান্য জমি চাষ করে তোমার ভাই নিজেকে মহান ভাবছে। আমি শুধু তাকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে সেই জমিটায় শুধুমাত্র তারই অধিকার নেই, কিন্তু তার পরিবর্তে সে আমাকে অপমান করল, বলে কি চলে যান এখান থেকে। ও পরিশ্রম করে চাষ করে খায় বলে ওর অহংকার বেড়ে গেছে, কিন্তু ও এটা বুঝতে পারছে না যে যারা বোকা হয় তারাই গাধার মতো পরিশ্রম করে। আমাদের মতো বুদ্ধিমান লোকেরা বিনা পরিশ্রমেই নিজেদের পেট ভরায়। এবার দেখছি তোমার ভাইয়ের পাকা ধানে মই দিতে হবে। পাকা ধান এমনি এমনি সে পেয়ে যাবে নাকি? কিছু ভাবনা চিন্তা করো। আমি মহারাজের কাছে গিয়ে কান্নাকাটি করে তার বিরুদ্ধে অভিযোগ করব। মহারাজের কাছে কান্নাকাটি করলে তিনি তো আর চুপ করে বসে থাকবেন না, তখন সে শাস্তি পাবে। ঠিক আছে, কিন্তু খুব ভালো করে নাটকটা করবে। মহারাজ বোকা নন যে তুমি যা বলবে তাই তিনি মেনে নেবেন। একবার বুঝে গেলে তোমায় কিন্তু ছাড়বে না। আপনাকে এই ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি সব দেখে নেব। আপনি শুধু রাজসভা থেকে আমাকে সাহায্য করবেন, তারপর আমি সবকিছু সামলে নেব। তুমি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো। মহারাজ, আমি সবার প্রথমে আপনার কাছে একটা অভিযোগ নিবেদন করতে চাই। কি অভিযোগ আছে মন্ত্রী? এই ব্যক্তিটা আমাদেরই রাজ্যের এক অসহায় ব্যক্তি। এর নাম হলো গণেশ। আচ্ছা, তাহলে অভিযোগটা কি? মহারাজ, অভিযোগটা হলো এর ভাইয়ের বিরুদ্ধে। এর ভাই জোর করে এর জমি কেড়ে নিয়েছে। আসলে ওই জমির ওপর অধিকার একমাত্র রাজ পরিবারের, অর্থাৎ ওই জমি রাজ সম্পত্তির অংশ। তাই গণেশ যখন বিষয়টা তার ভাইকে বলতে গেল, তখন তার ভাই গণেশ তো দূরের কথা, আমাকে পর্যন্ত অপমান করে তাড়িয়ে দিল। তাই গণেশ আপনার কাছে অনেক আশা নিয়ে বিচার চাইতে এসেছে মহারাজ। দেখো মন্ত্রী, আমাদের রাজ পরিবারের কাছে আগেই অনেক জমি সম্পত্তি আছে। দাই এক গরিবের কাছ থেকে জমি কেড়ে নিলে আমাদের তেমন কোনো লাভ হবে না। তার চেয়ে বরং এক কাজ করো, ওই জমিটাকে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। কিন্তু মহারাজ, না না মহারাজ, আমার ভাই চাষবাস কিছু করতে জানে না, তাই সে জমিটা নিয়ে কি করবে? আমি তো চাষ করতে পারি, তো জমিটা পাওয়া উচিত শুধু আমার, না হলে জমি শুধু শুধুই পড়ে থাকবে। আচ্ছা, তাহলে তুমি কি চাও? মহারাজ, ওই জমিটা আমাকে দিয়ে দেওয়া হোক। আচ্ছা, তোমার ভাইয়ের নামটা কি বললে? আগে অরিজিৎ, তার নাম হলো অরিজিৎ। কিন্তু অরিজিৎ নামের ব্যক্তি তো সব সময় ভালো মানুষ হিসেবেই বিবেচিত হয়ে এসেছে।
আজ প্রথমবার শুনছি যে সে খারাপ মানুষ। ঠিক আছে, এখন তুমি যাও, আমি একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেব। আর মন্ত্রী, তুমি এই ঘটনার ভালো করে তদন্ত করে আমাকে জানাও, তারপর সেই মতো ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নেব, বুঝলে? হ্যাঁ মহারাজ, অবশ্যই, যেমন আপনার ইচ্ছা। আপনার হুকুম চিরধার্য। এত রোদে গরমে কাজ করে ফিরছিস, শরীরটা কি একটু জিরিয়ে নে বাবা। আর জিরিয়ে কি হবে মা, একটুখানি জমি চাষ করে নিজেদের পেট চালাই, তারপরও এত অত্যাচার লোকেদের। কেন বাবা, লোকেরা আবার কি করলো? কি করেনি সেটা বলো। কি হলো, আমাকে একটু খুলে কথাটা বল। আজ যখন আমি মাঠে কাজ করছিলাম, তখন সেখানে মন্ত্রী জগৎরাজ এলেন। তিনি আমাকে হুমকি দিলেন। তিনি বললেন, যদি আমি নিজের থেকে জমিটা না ছেড়ে দিই, তাহলে তিনি আমার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। শোন বাবা, লোকেরা সেটাই বলে যেটা তারা পারে না। তুই শুধু নিজের কাজে মনোযোগ দে, ভগবান সবসময় তোর সঙ্গেই থাকবে। লোকেরা তো সবসময় তোর ক্ষতি চাইবে, কিন্তু তুই যদি ঠিক থাকিস তাহলে দেখবি তাদের সব পরিকল্পনা বিফল হবেই। আমার তো কেমন যেন সন্দেহ হচ্ছে মা। কি সন্দেহ হচ্ছে? আমার মনে হচ্ছে দাদা সেই কুটিল মন্ত্রীর সাথে মিলে আছে, তা না হলে মন্ত্রী এত সাহস এলো কোথা থেকে? আর হঠাৎ করেই বা আমার জমির ওপর নজর পড়ল কেন? কে কার সাথে মিলে আছে তার চিন্তা করিস না, শুধু নিজে সবসময় ঠিক থাক, তাহলেই দেখবি সব সমস্যা সময়ের সাথে নিজের থেকেই দূর হয়ে যাবে। ঠিক আছে মা, আমি পুরো চেষ্টা করব, আর তোমার কথাতেই চলব। তুমি কিচ্ছু চিন্তা করো না। তুই আমার ছেলে হয়ে এমন কাজ করছিস? তোর কি একটুও লজ্জা করছে না? তুই তো নিজে কোনো কাজ করিস না, আর যে কাজ করছে তাকে কিভাবে সর্বশান্ত করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছিস। তোমায় বেশি জ্ঞান দিতে হবে না। আমি জানি যে তুমি ভাইকে খুবই স্নেহ করো, তাই সবসময় তার হয়েই কথা বলো। আমার কাছে তোরা তিনজনেই সমান, কিন্তু একজনকে যদি আরেকজন ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি সেটা একদম সহ্য করব না। আরে মা, তুমি কি করবে? যা করার তো আমি করে দিয়েছি। কি করেছিস তুই? আমি ওই বদমাস অরিজিতের বিরুদ্ধে রাজার কাছে গিয়ে নালিশ করেছি। কি, তুই এটা করতে পারলি? হে ভগবান, এরকমও কি ভাই হয় এই দুনিয়ায়? ভাই হয়ে আরেক ভাইয়ের পেটে লাথি মারছে এরা। দেখো, একদম বাজে কথা বলবে না। স্বয়ং মহামন্ত্রী জগৎরাজের সাথে আমার বন্ধুত্ব আছে। যেটাই আমি চাইব সেটাই করতে পারবো, এটা তুমি জেনে রাখো। আমার মনে হয় তুই ভুলে যাচ্ছিস যে আমাদের মাথার উপর ভগবানও আছেন, আর আমিও এখানে আছি। তা কি করবে তুমি? যদি তোরা এই রকমই করে যাস তাহলে যতই বাধা আসুক না কেন, আমি সব সময় অরিজিতের সাথেই থাকব। আর কেউ মানুক বা না মানুক, আমি মানি সত্যের সব সময় জয় হয়, আর আমার আশীর্বাদ সব সময় অরিজিতের সঙ্গে আছে। মহারাজ, আপনাকে যেন চিন্তিত দেখাচ্ছে। বুঝতে পারছি না রানী যে কে সত্যি বলছে আর কে মিথ্যে। কি হলো মহারাজ, কি ব্যাপার? আজ অরিজিতের দাদা গণেশ আমার মন্ত্রী জগৎরাজের সঙ্গে মিলে অরিজিতের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তাদের অভিযোগটা কি ছিল মহারাজ? তাদের মতে যে জমিটাতে অরিজিৎ চাষ করে সেটা রাজসম্পত্তি বা রাজার সম্পত্তি, আর অরিজিৎ ঠিকমতো চাষ করতে জানে না, তাই ওই জমিটা গণেশকে দিয়ে দেওয়া উচিত। আপনি এর উত্তরে কি বলে? এখনো পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিইনি। আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে কে ঠিক আর কে ভুল। দেখুন, সব বিষয়ে আমি কথা বলতে পারবো না, কিন্তু একটা কথা আমি বলতে পারি যে যেই সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে নেবেন। সব বিষয়গুলো আগে ভাববেন, তারপর সিদ্ধান্ত নেবেন। হয়তো এমনও হতে পারে যে আপনাকে অন্য কথা বলে ভুল পথে চালনা করা হচ্ছে। এই কথাটা আমিও ভাবছি। এই জন্যই আমি তাদেরকে এখনো নিজের সিদ্ধান্ত জানাইনি। ঠিক আছে, দেখা যাক কি হয়। এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে, এবার শুয়ে পড়া যাক। ঠিক আছে মহারাজ। হে ভগবান, এই রকম ভাগ্য যেন কোনো মায়ের জীবনে না আসে। 3 ছেলের মধ্যে এক ছেলে বদমাস আর এক ছেলে হিংসুটে। আমার একটিই ছেলে ভালো, কিন্তু তার বিরুদ্ধেই তার 2 ভাই ষড়যন্ত্র করছে। এই রকম ভাগ্য যেন কোনো মায়ের কপালে না থাকে। আরে তুমি ওই রোজকার ন্যাকা কান্না বন্ধ করো মা। কেন শুধু শুধু কাঁদছো? তুই বুঝতে পারবি না আমার কষ্ট। যাদের কাছে পরিশ্রম করার আর সংসার চালানোর ক্ষমতা থাকে না,
তাদের মুখে বড় বড় কথা মানায় না। আরে বোকা লোকেরা মাঠে গিয়ে চাষ করে খায়, আমি আর দাদা দুজনেই নিজের বুদ্ধি দিয়ে পেট ভরি। আমাদের অরিজিতের মতো মাঠে চাষ করার কোনো প্রয়োজন নেই। চাষ আমাদের জন্য নয় মা। যারা পরের পেটে লাথি মেরে নিজেদের পেট ভরে, তাদেরকে বাইরে গিয়ে কাজ করার কি দরকার আছে? আমি এখনো বলছি, ফালতু কথা একদম বলবে না বলে দিচ্ছি। তাহলে কি করবি তোরা? কি ভাবিস তোরা আমি তোদের ভয় পাই? একটা কথা জেনে রাখবি, এই রাজ্যের যতদিন মহারাজ আছে ততদিন শাসন ব্যবস্থা সচল থাকবেই। আর দরকার পড়লে আমি নিজে যাব তোদের বিরুদ্ধে মহারাজের কাছে নালিশ করতে। ঠিক আছে, দেখাই যাক তোমার কাছে কত সাহস আছে। ততদিনে মহারাজ তোমার ছোট ছেলেকে ফাঁসি দিয়ে দেবে, তখন বুঝবে কত ধানে কত চাল। ভগবান তোদের ঠিক শাস্তি দেবে, দেখবি। একদিন না একদিন তোদেরকে সেই ভাইয়ের পা ধরেই ক্ষমা চাইতে হবে। মা, একদম বকবক করবে না। বেশি কথা বললে তোমাকে আর তোমার ছোট ছেলেকে ঘর থেকে বের করে দেব। দেখো, আমরা নিজের রাস্তা নিজে দেখে নেব, তোমায় এত জ্ঞান দিতে হবে না। তুমি শুধু নিজের চিন্তা করো, আমাদের বিষয়ে একদম নাক গলাতে হবে না, বলে দিচ্ছি। কি হলো? তুমি আমার সাথে গোপনে কেন দেখা করতে এসেছো? মহারানী, আপনি আমার সমস্যা বুঝতে পারবেন, কারণ আপনিও একজন মহিলা। তাই আমি আপনাকে হাত জোড় করে বলছি, আমাকে আর আমার ছোট ছেলেকে বাঁচান। কি হলো তোমার ছেলে? আমার ছোট ছেলে অরিজিৎ খুব ভালো ছেলে, কিন্তু বড় আর মেজ ছেলে গণেশ আর রমেশ একজন বদমাশ আর একজন হিংসুটে। দুজনে মিলে মন্ত্রী জগৎরাজের সঙ্গে বন্ধুত্ব করেছে এবং আমার ছোট ছেলের বিরুদ্ধে মহারাজের কাছে অভিযোগ করেছে যে সে রাজ সম্পত্তির জমিতে চাষবাস করে, কিন্তু সেই জমিটা তার বাবা তাকে দিয়েছিলেন। তাই মহারানী, আপনিই একমাত্র মহারাজকে বুঝিয়ে বলতে পারেন এবং তাকে বাঁচাতে পারেন। আচ্ছা, তুমি কি ঠিক বলছো? তোমার ছোট ছেলে কি সত্যিই নির্দোষ? আমি নিজেকে সন্দেহ করতে পারি, কিন্তু আমার ছোট ছেলেকে কখনো সন্দেহ করার কথা ভাবতেও পারি না। সে কখনো কোনো ভুল কাজ করতেই পারে না। এমনকি মহামন্ত্রী জগৎরাজও এসে তাকে হুমকি দিয়েছিলেন যে যদি সেই জমি না ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তাই আমরা অনেক ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, সন্ধে হয়ে গেছে। আমি আজই এই বিষয়ে মহারাজের সাথে কথা বলবো। তুমি একদম ভয় পাবে না, মহারাজ সেটাই করবেন যেটা তোমাদের জন্য ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ মহারানী, প্রণাম। আমি একটা পরিকল্পনা করেছি রানী। কি পরিকল্পনা মহারাজ? তার আগে আমার আপনাকে কিছু বলার ছিল। কি হলো? কি কথা? আজ অরিজিতের মা আমার কাছে এসেছিলেন। তিনি বলছিলেন তার দুই ছেলে নাকি তার ছোট ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর এই কারণেই তারা আপনার কাছে মিথ্যে অভিযোগ করেছে। আর এই কাজে নাকি মন্ত্রী জগৎরাজও তাদের সঙ্গে মিলে আছে। ঠিক আছে, এই কারণেই আমি একটা বুদ্ধি বার করেছি, যার ফলে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মানে কে আসল দোষী তা পরিষ্কার বোঝা যাবে। সেটা কি পরিকল্পনা মহারাজ? দেখো, আমার পরিকল্পনা এটাই যে আমি 3 জন ভাইকেই আমাদের রাজকোষাগারে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করব। প্রত্যেকে একদিন করে পাহারা দেওয়ার সুযোগ পাবে। সবকিছু পর্যবেক্ষণ করে বোঝা গেছে যেই দোষী হোক না কেন সে খুব লোভী। তাই আসল দোষী সোনা গয়না ভর্তি কোষাগার দেখে নিজের লোভ সামলাতে পারবে না, সে চুরি করবে। আর তখন আমি তাকে ধরে ফেলব এবং শাস্তি দেব। কিন্তু এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না? ঝুঁকি তো একটু নিতেই হবে, তাছাড়া আমাদের বিশ্বস্ত সৈনিক আছে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি নিজে সবকিছু ব্যবস্থা করব। ঠিক আছে, যদি আপনার পরিকল্পনা ঠিক হয় তাহলে আসল দোষী নিশ্চয়ই ধরা পড়বে। ঘরে কেউ আছে? সবাই বাইরে এসো, এসো সবাই। মহারাজ তোমাদের জন্য এক বিশেষ বার্তা পাঠিয়েছেন। আরে কি সৌভাগ্য, মহামন্ত্রী আমাদের ঘরে এসেছেন। আপনি ডাকলে তো আমরা নিজে আপনার কাছে চলে যেতাম। না না, আসলে এক বিশেষ খবর আছে, তাই আমি নিজে এসেছি। কোনো বিশেষ আদেশ আছে আমাদের জন্য? হ্যাঁ, মহারাজের আদেশ তো বিশেষই হয়। শোনো, মহারাজ তোমাদের রাজকোষাগারের পাহারাদার হিসেবে নিযুক্ত করতে চান। অর্থাৎ তোমাদের রাজকোষ পাহারা দিতে হবে 3 জনকে এক এক রাত করে।
মহারাজার প্রাসাদে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে তোমাদের ঝগড়াও মিটে যাবে। তাহলে বলো, তোমাদের কি মত? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। আমরা তো খুব আনন্দিত। হ্যাঁ দাদা, আমিও অনেক আনন্দিত। কি বুড়ি, তোমার ছোট ছেলে কোথায়? তার কি ঘরে থাকার সময় আছে? সে তো সবসময় মাঠে কাজ করে যাচ্ছে। তাহলে তুমি তাকে জানিয়ে দিও, ঠিক আছে? বলে তো দেব, কিন্তু সে রাজবাড়ির কাজে যাবে নাকি যাবে না সেটা আমি বলতে পারছি না। দেখো, বেশি অহংকার একদম করবে না। যদি সে রাজ আদেশ না পালন করে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, বুঝলে? ঠিক আছে, বলে দেব। আমার প্রণাম নেবেন মহারাজ। কি ব্যাপার অরিজিৎ, তুমি রাজসভায় কেন এসেছো? আমি শুধু এটা বলতে এসেছি যে আপনি যে বার্তা আমাদের ঘরে পাঠিয়েছিলেন তাতে আমার সম্মতি নেই। আচ্ছা, তুমি আসলে কি বলতে চাইছো? মহারাজ, আমি রাজকোষাগার পাহারা দিতে পারবো না। দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। মহারাজ, কথায় আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না। আপনি তাদের ভালো কাজ করার আদেশ দিয়েছিলেন আর সেই কাজ করতে অস্বীকার করেছে। এটাই তো হয়, একেই বলে গরিবের বুদ্ধি। কি আর বলা যাবে? চুপ করো সবাই, শান্ত হয়ে যাও। তো অরিজিৎ, তুমি যেটা বলছো ভেবে চিন্তে কথাটা বলছো তো? হ্যাঁ মহারাজ, আমি ভাবনা চিন্তা করেই কথাটা বলছি। তোমার এই বোকামোর কারণটা কি? দেখুন মহারাজ, আমি গরিব হতে পারি কিন্তু লোভী নই। আমি চাষ করে জীবনযাপন করি আর এতেই আমি সন্তুষ্ট। আমার একটি বৃদ্ধা মা আছেন আর তার দেখাশোনা করারও কেউ নেই। যদি আমি রাতে ঘর ছেড়ে চলে যাই তাহলে মায়ের কি হবে? আর এমনিতেও আমি কোনো পাহারাদার নই যে পাহারা দেব। পাহারা দেওয়ার কাজ সৈনিকরাই ভালোভাবে করতে পারবে। যদি তুমি রাজাদেশ না পালন করো তাহলে তুমি দেশদ্রোহী প্রমাণিত হবে আর তোমাকে শাস্তি পেতে হতে পারে, বুঝতে পারছো? মহারাজ, আমি শাস্তি পাওয়া থেকে ভয় পাই না, কিন্তু সত্যের পথে চলতে গিয়ে যদি আমার ভাগ্যে শাস্তি লেখা থাকে তাহলে আমি সেই শাস্তিও হাসি মুখে মাথা পেতে নেব। তাহলে তুমি রাজাদের স্বীকার করবে না? না মহারাজ, দয়া করে আমাকে এজন্য ক্ষমা করবেন। তোমাদের দুজনকে এখানে কেন ডেকে পাঠিয়েছি জানো? বোধহয় কোনো বড় লাভের ব্যাপার আছে। মহারাজ মনে হয় আমাদের ওপর খুশি হয়েছেন। এই লাভ শুধু তোমাদের জন্যই নয়, আমারও তার এক ভাগ চাই, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে পরিকল্পনাটা একটু বলুন তো। দেখো, তোমার ভাই তো বলে দিল যে সে রাজকোষাগার পাহারা দেবে না। তাই মহারাজ তোমাদের দুজনকেই একসাথে পাহারা দেওয়ার আদেশ দিয়েছেন। তাই যখন তোমরা পাহারা দিতে যাবে তখন আমি সব পাহারাদারদের সেখান থেকে সরিয়ে দেব। তারপরেই তোমরা সুযোগ বুঝে যত পারো সোনাদানা সব নিয়ে নেবে, বুঝেছো? কোনো বাধাই থাকবে না। কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত আছে? যতটা পরিমাণ সোনাদানা লুট করবে তার 40% আমাকে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, যদি আপনি আমাদের বাঁচাতে পারেন তাহলে আমরা আপনাকে নিশ্চয়ই দেব। এইবার আমাদের ভাই আর মা বুঝতে পারবে সত্যের পথ ধরে চললে গরিবত্ব আর কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। তারা যদি আমাদের মতো ভাবত তাহলে কবে বড়লোক হয়ে যেত। একবার আমরা ধনী হয়ে যাই, তারপর এই বুড়ি আর অরিজিৎকে বাড়ি থেকে বের করে দেব। কি মনে হয়, মন্ত্রীটা কি সব পাহারাদারদের সরিয়ে দিয়েছেন নাকি দেয়নি? মন্ত্রী জগৎরাজ যখন বলেছে তখন নিশ্চয়ই সবাইকেই সরিয়ে দিয়েছে। চুরির মালে তো ওরও ভাগ আছে, তাই সে কোনোদিনও চাইবে না যে আমরা ধরা পড়ি। আর এমনিতেও কোনো পাহারাদারকেও তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কাজ শুরু করা যাক, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, একদম। কিন্তু একটা কথা, খুবই সাবধানে কাজটা করতে হবে। ঠিক বলেছিস। জগৎরাজ, জগৎরাজ, শোনো এখানে। জগৎরাজ, আরে ও জগৎরাজ! কি হলো মহারাজ? কি হলো? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি এইমাত্র রাজকোষাগার পর্যবেক্ষণ করলাম, সেখানে হিসেবের গরমিল দেখা যাচ্ছে। কেন, কি হলো মহারাজ? কি গরমিল দেখা দিচ্ছে? আমি একদম ঠিক বলছি জগৎরাজ। কাল কোষাগার গণেশ আর রমেশ, এই দুই ভাই পাহারা দিচ্ছিল। তাড়াতাড়ি তাদের ধরে নিয়ে আসা হোক। কিন্তু মহারাজ, ওরা দুজন তো ভালো মানুষ, ওরা তো চুরি করতেই পারে না। আমার মনে হয় গরমিল আগে থেকেই ছিল। তোমাকে শুধু যেটা বলা হচ্ছে সেটা করো। এইবার কি তুমি আমাকে শেখাবে যে কোথায় গরমিল হচ্ছে, কোথায় হয় না? যখন তারা পাহারা দিতে গিয়েছিল
তখন আমি নিজে পর্যবেক্ষণ করেছিলাম। সবকিছু ঠিক হিসেব ছিল। প্রথমে তাকে ধরে নিয়ে আসা হোক, তারপর সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যাও পেয়াদা, যেখান থেকে হোক তাদের ধরে নিয়ে আসো। আজ আমি তাদের শুলে দেব। মহারাজ, তাদেরকে ধরে এনেছি, দেখুন ব্যাগে সোনা ভরে পালাচ্ছিল। আমি রাজপ্রাসাদের বাইরে একটা মাঠের কাছ থেকে ধরে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। এটাই তো আমি আশা করেছিলাম। জগৎরাজ, এরা কি আমাকে ফাঁকি দিতে পারত? মহারাজ, আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারিনি। এইবার আমি আদেশ দিচ্ছি, এদের চাবুক মারতে মারতে মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চাপিয়ে এই রাজ্য থেকে বের করে দেওয়া হোক। আর ভবিষ্যতে যদি কখনো এই রাজ্যে এদের দেখতে পাওয়া যায়, তাহলে আমি এদের শুলে দেব। নিয়ে যাও এদের। মহারাজ, মহারাজ, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার ভাইদের ক্ষমা করবেন। তারা ভুল করতেই পারে, আমি মানছি, কিন্তু তাদের একটা সুযোগ দেওয়া দরকার। আমাদেরও কিছু বলার ছিল মহারাজ। আমরা একাই এই অপরাধে জড়িত নই মহারাজ, আমাদের কিছু বলার একটা সুযোগ দিন। মহারাজ, মহারাজ, একদম নয় মহারাজ, এই জোচ্চোরদের একটা কথাও শুনবেন না। এদের অতি শীঘ্রই শাস্তি দেওয়া হোক। একদম চুপ করো মন্ত্রী। এরা কি বলছে আমায় শুনতে দাও। বলো, তোমরা কি বলতে চাও? মহারাজ, আমরাই চুরি করতে চাইনি। হ্যাঁ, আমরা লোভী হতে পারি, আমাদের মনে হিংসা হতে পারে, কিন্তু আমরা কোনোদিনও চুরি করার কথা ভাবতেও পারিনি। আপনার মন্ত্রী আমাদের উস্কে দিয়েছিল মহারাজ। সে আমাদের বিভ্রান্ত করেছিল যেন আমরা রাজকোষ থেকে চুরি করে তার এক ভাগ মন্ত্রীকে দিয়ে দিই। তারপর আমাদের ভাইয়ের জমি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও বুদ্ধি দিয়েছিল। যদি আমাদের শাস্তি দেওয়া হয়, তাহলে মন্ত্রীকেও শাস্তি দেওয়া উচিত মহারাজ। কি কি বলছো তোমরা? ছি 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 ছি! জগৎরাজ, আমি তো এই বুদ্ধিটা শুধু এই 3 ভাইয়ের মধ্যে ঝগড়া থামানোর জন্য দিয়েছিলাম। তাহলে তুমিও এদের সঙ্গে জড়িত হয়ে গেলে? মহারাজ, আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু এটাই শেষবার। পরের বার যদি এরকম কিছু করতে দেখি, তাহলে তোমার শাস্তি একমাত্র মৃত্যুই হবে, বুঝেছো? আমাদেরও ক্ষমা করে দিন মহারাজ, আর কোনোদিনও আমরা এই রকম ভুল করব না। হ্যাঁ মহারাজ, এইবার থেকে আমরা আর ঘরে বসে থাকব না, আমরাও ভাইয়ের সাথে মাঠে কাজ করব। ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করছি, শুধু তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে। আর ভবিষ্যতে যদি এই রকম কোনো ভুল করো, তাহলে সত্যিই তোমাদেরকে রাজ্য থেকে বের করে দেওয়া হবে, বুঝেছো? ঠিক আছে মহারাজ, আর ভবিষ্যতে আমাদের এই রকম ভুল কখনো হবে না। হ্যাঁ মহারাজ, এইবার থেকে আমাদের এরকম ভুল কখনো হবে না। আমরা সর্বদা একসাথে থাকব।